অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে, অনেকেই পারফর্ম করতে চাচ্ছে, কিন্তু ক্রিয়েটিভিটি আসলে কমে যাচ্ছে। ক্রিস্টোফার কলাম্বাসের কম্পাস ছিল, সে কম্পাসের ত্রুটির জন্য সে আমেরিকা আবিষ্কার করতে পেরেছিল। পেনিসিলিন আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং একটা ভুলের মাধ্যমে। পড়াশোনাও করে না, পড়াশোনা না করলে মনের দরজাটাও খুলবে না। এই দরজাটা না খোলার জন্য নতুন কিছু আবিষ্কারও হবে না। আমার চেয়ে যার বেশি ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, সেই মানুষটাকে আমি দেখলাম, কারণ অবশ্যই তার তো কোনো একটা কোয়ালিটি আছে যেটার জন্য তাকে মানুষ বেশি ফলো করছে। মধ্যবিত্তের নৈতিকতার একটা কল্পনা যে অডিগারি কখনো আমি কিনতে পারবো না, অডিগারি যে কিনে সে সৎ হইতে পারে না। যে ভাষার জন্য আমরা যুদ্ধ করলাম, যুদ্ধ করে ভাষা অর্জন করলাম, ইন্ডিয়া সিনেমা দেখায় ভাষা শিখাই দিছে, গান শুনায় ভাষা শিখাই দিছে। সালাম আলাইকুম জিবরান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো ভাই। আপনার উপস্থাপনা আমার খুব ভালো লাগে। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট দেখি, কিন্তু আপনার উপস্থাপনা আমার কাছে ডিফারেন্ট লাগে এবং আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক রকম টপিকে করেন। এই উপস্থাপনাটা আপনারটা কেন ডিফারেন্ট? আপনার ভিউয়ার দেখলে বোঝা যায় যে লক্ষ লক্ষ মানুষের কাছে ভালো লাগে। আপনি কি করেন যেটা ডিফারেন্ট? আমি নিজে এটাতে ট্রেন্ড না বা আমাকে শেখানো হয়েছে এরকম না, বোধহয় ভিতরে ছিলই। শুধুমাত্র যে সময়টাতে রেডিওতে ঢুকি ওই সময়টাতে একটু ঘষা মাজা করার ফলে জংটা সরে গিয়ে একটু চকচকা হয়েছে। কিন্তু আমি কি করে বলি, কিভাবে বলি, এই ব্যাপারে সত্যি আমার কোনো আইডিয়া নাই। যেরকম আমার একটা খুব হিট কন্টেন্ট আছে, ফ্র্যাঞ্চাইজি আছে, আমি মানুষ দেখেছি। তো এই মানুষ দেখেছিটা আমার কাছে আসে, সে সময় আমি ক্লাস করছিলাম, ক্লাসে বসেছিলাম, হঠাৎ করে একটা পোস্ট আসে যেখানে আমি ওই সময় লেখাটেখাও পড়তাম, এখনও পড়ি, অনেক লেখা পড়েছি। তো ওই সময়টাতে আমার কাছে ওই জিনিসটা আসে, আমি মনে মনে পড়ি যে আমি 12 বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, আমি 6 মাস প্রেমের বিয়েকে আমৃত্যু টিকে থাকতে দেখেছি। এরকম করে মনে মনে পড়তে পড়তে আমার মনে হলো যে না, এটা যদি আমি পড়ি তাহলে এটা শুনতে শ্রুতিমধুর দেখাবে। আমি শুধু জানি যে আমি যে জিনিসগুলো বানাবো, যে কয়টাই শিল্প আমি তৈরি করব, সেখানে অবশ্যই যেন ক্রিয়েটিভিটি থাকে, সেই জায়গাটাতে যেন অবশ্যই আপনাকে হিট করে। অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে, অনেকেই পারফর্ম করতে চাচ্ছে ডিফারেন্ট স্টেজে, কিন্তু ক্রিয়েটিভিটি আসলে কমে যাচ্ছে। জি ভাই, ক্রিয়েটিভিটির যে নার্চার করাটা সেটা কমে যাচ্ছে, আমি মনে করি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে এবং এটা ফিরে পুনরুদ্ধারের উপায় কি? এখানে পড়াশোনার অভাব আছে, এটা আমি বিশেষভাবে মনে করি। যে ইন্ডাস্ট্রিরই হোক না কেন, মিউজিকের হোক, আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের হোক, সিনেমা হোক, যেহেতু আমরা কোনো দিকে আসলে খুব একটা ভালো না, কোনো দিকেই বিশ্বে খুব মাথা উঁচু করে দাঁড়াবো এরকম এই শিল্প জগৎ দিয়ে আমরা আসলে পারি না। আমরা গার্মেন্টস সেক্টরে পারতে পারি, পাট ক্ষেত্রে পারতে পারি, কিন্তু এই চলচ্চিত্র, কন্টেন্ট ক্রিয়েশন বা মিউজিক, এগুলো দিয়ে পারি না। এটার মূল কারণটা পড়াশোনার অভাব। এখনকার কেউই পড়াশোনা করে না। আর আমি খুব বড় মাপের একজন সঙ্গীত শিল্পী বলে পড়াশোনা করব এটাও না। আমি অনেক বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার তাই পড়াশোনা করব এটাও না। পড়াশোনা করতে হবে, ছোট হোক বড় হোক, ছোট থেকে বড় হইতে হলে করতে হবে। আমি আপনার এখানে আসার আগে আমি একটা পডকাস্ট দেখছিলাম, অন্য একটা পডকাস্ট, সেখানে আমার খুব ভালো লেগেছে। বলেছে যে জনপ্রিয় হওয়াটা সহজ, জনপ্রিয়তা রক্ষা করাটা খুব কঠিন। পড়াশোনাও করে না, পড়াশোনা না করলে মনের দরজাটাও খুলবে না। এই দরজাটা না খোলার জন্য নতুন কিছু আবিষ্কারও হবে না। এই ক্রিস্টোফার কলাম্বাসের কম্পাস ছিল, সে কম্পাসের ত্রুটির জন্য সে আমেরিকা আবিষ্কার করতে পেরেছিল। পেনিসিলিন আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং একটা ভুলের মাধ্যমে। এভাবে হয় কিন্তু এই যে আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং, আবিষ্কারকই ছিল সে বিজ্ঞানীই ছিল। পরবর্তীতে সে এই তকমাটা পেয়েছে। কিন্তু ধরেন আমি তো প্রথমে আমাকে শিল্পী হইতে হবে। ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এরকম আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে বাংলাদেশে, এখন তো অলিতে গলিতে আছে। কিন্তু আপনি আর্টিস্ট কয়জনকে বলবেন? তো এই আর্টিস্টটা কে হইতে পারবে? যে পড়াশোনা করবে সেই হতে পারবে। 1907 সালে পাবলো পিকাসো আর ব্রাক মিলে একটা নতুন জনরা আবিষ্কার করে, যেটাকে আমরা কিউবিজম বলি পেন্টিংয়ের জগতে। অর্থাৎ বলা হলো কি যে নাকের নিচে নাক হবে, চোখের নিচে চোখ হবে, এরকম করে। এখন আমি যদি আপনাকে বলি আমি একটা ছবি আঁকাবো, সেই ছবিটাতে আপনার চোখের নিচে চোখ দিব, আপনি বলবেন যে তুই পাগল নাকি, চোখের নিচে কেন চোখ দিতে যাবি? তাই হয় নাকি? কিন্তু কিউবিজমের শর্তই এটা ভেঙে চুড়ে আবার জোড়া লাগিয়ে তৈরি করা। এই সময় যদি ব্রাক বলতো পাবলোকে যে তুমি তো পাগল, আর পাবলো যদি বলতো ব্রাককে যে তুই তো পাগল, তাহলে কিউবিজম আমরা কখনোই দেখতে পেতাম না। গার্নিকার মতো ছবি আমরা কখনোই, ক্যানভাস আমরা কখনোই দেখতে পেতাম না, বা এই জনরাটা কখনোই তৈরি হতো না। এখন পাবলো পিকাসো কি জন্ম থেকেই এই গার্নিকা তৈরি করবে এটা সে রেডি করেছিল? না সে প্রথমে একজন চিত্রশিল্পী ছিল।
ধীরে ধীরে করতে 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 তার যখন পড়াশোনা করতে করতে দরজাটা খুলে গেছে মনের, মস্তিষ্কের, তখন সে একটা নতুন কিছু তৈরি করেছে। তো এখনকার ভাই কেউ পড়াশোনাই করে না। পড়াশোনার যে জায়গাটা, এটা মানুষ অনেক ক্ষেত্রে ভুল বুঝে। পড়াশোনা যখন আপনি বলছেন, তখন স্পেশালি শিল্পের ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে পড়াশোনাটা সে আসলে কিভাবে করবে, কি পড়বে, এটা তো দেখতে হবে। এটা দেখতে হবে বলতে, আমি ধরেন কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাতে কাজ করি, হ্যাঁ, এখন আমাকে ধরতে হবে বড় আকারে। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার সাথে এতক্ষণ কথা বলিনি, আমি কথা বললাম একটা চলচ্চিত্র নিয়ে, একটা শর্ট ফিল্ম নিয়ে। আমার কন্টেন্ট ভ্যাট 3 মিনিটের বেশি হয়ও না, 3 মিনিটও হয় না, 1.5 মিনিট হয়, 1 মিনিট হয়, 2 মিনিট হয়, 2.5 মিনিট হয়, 3 মিনিট খুব কম হয় ভাইয়া। আমি বড় আজ পর্যন্ত এই 4-5 বছরের কেরিয়ারে আমি বোধহয় 6 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। এই সুন্দরবনে কিছু পোলাপাইন হারিয়ে গেছিলো ঈদের মধ্যে বেড়াইতে, যে কীভাবে বাংলাদেশ পুলিশ তাদেরকে উদ্ধার করে আবার ফেরত নিয়ে আসলো। এটা ভাই আমার একটা সবচেয়ে বড় কন্টেন্ট। এত বড় কন্টেন্ট আমি কখনোই আর বানাই নাই। এখন ভাই এই যে 1.5 মিনিটের যে জিনিসটা বানাচ্ছি বা 1 মিনিটের যে জিনিসটা বানাচ্ছি, আমার আকার কিন্তু ভাই বড় রাখতে হবে, পড়াশোনার আকারটা। আমি পড়ছি কি নিয়ে, একটা শর্ট ফিল্ম নিয়ে আমি পড়ছি কি নিয়ে, আমি সত্যজিতের সোনার কেল্লা বা কি বলে সত্যজিতের কেল্লা নিয়ে পড়ছি। অর্থাৎ আমি এখনও ভাইয়া সত্যজিৎ হইতে পারিনি, আমি হতে পারবো কি না জানি না, বোধহয় কোনো দিনই হতে পারবো না, সম্ভব না। কিন্তু আমি যখন বড় মানুষকে পড়বো, তখন আমি আমার এই জায়গাটা থেকে আর একটু বড় হতে পারবো। অর্থাৎ আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে যে কন্টেন্ট ক্রিয়েশনই পড়বো, এটাই না ভাইয়া। হ্যাঁ, হতে পারে যে ধরেন আমার চেয়ে যার বেশি ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স বা যেটাই হোক না কেন, সেই মানুষটাকে আমি দেখলাম, কারণ অবশ্যই তার তো কোনো একটা কোয়ালিটি আছে যেটার জন্য তাকে মানুষ বেশি ফলো করছে, তার প্রতি মানুষের বেশি ক্রেজ, বা কোন ডেমোগ্রাফিক মানুষগুলো তাকে ফলো করছে, সে মানুষগুলোর দরকার কিনা, এটাই তো ভাইয়া পড়াশোনা। আমি খুব রিসেন্টলি ধ্রুব রাঠির কন্টেন্ট দেখি, আমি জানি না আপনি দেখেন কি না। ধ্রুব রাঠি কাউকে কপি করে ধ্রুব রাঠি হয়েছে আমি বিশ্বাস করি না। রেদার সে চিন্তা করছে একটা ইন্ডিয়ান, একটা সাধারণ মানুষের মানসিকতা, যেটা বাংলাদেশেরও সাধারণ মানুষের মানসিকতার সাথে মেলে, এবং ওই মানুষের যে দোতনা, তার যে চাওয়া, সেই চাওয়ার সাথে সে যেভাবে লিঙ্ক করতেছে, এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাকে ফ্লোর দেওয়ার আগে, যে ধ্রুবরাথের একটা কন্টেন্টে সে দেখাচ্ছে যে একজন রেগুলার হিন্দু ভারতীয়, সে সংবাদ টিভিতে দেখতেছে যে চাকরি নাই মুসলমানদের জন্য, বাড়ির দাম বাড়ছে মুসলমানদের জন্য, বিভিন্ন সোশ্যাল প্রবলেম মুসলমানদের জন্য, হাঙ্গামা দাঙ্গা হচ্ছে মুসলমানদের জন্য। তো সে সাধারণ একটা ভারতীয়, হিন্দু ভারতীয় চিন্তা করতেছে মুসলমানরাই তো সব প্রবলেম। তো তারপরে সেখান থেকে ধ্রুবরাঠি বলা শুরু করছে, তার সাথে কথা বলতেছে, যে এটা টিভি, এখানে সে তখন ধ্রুবরাঠি কথা বলছে, এবং ধ্রুবরাঠি বলতেছে যে এই যে সমস্যাগুলো ইন্ডিয়াতে মুসলমান এবং হিন্দুরা তো আছে অনেক অনেক শত বছর ধরে, সবসময় তো এই সমস্যাগুলো ছিল না। তাহলে সমস্যাগুলোর কারণ আসলে কি মুসলমান, নাকি সমস্যাগুলোর কারণ আসলে হচ্ছে কি আমাদের অব্যবস্থাপনা বা আমাদের সরকার বা তাদের অব্যবস্থাপনা? এই যে ফ্রেমিংটাকে সে যেভাবে নিয়ে আসতেছে, যেটার জন্যই কিন্তু সে এত তাড়াতাড়ি এই অস্বাভাবিক পরিমাণে পপুলারিটি সে পাইছে। আপনার কাছে কোথায় মনে হয় না যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা শিল্পী, তারা অনেক ক্ষেত্রে ওই চান্সটা নিতে চায় না? ওই যে আমি একটা ডিফারেন্ট জনরাতে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট নিয়ে আমি কাজ করব, এবং আমি জেনুইনলি একটা লম্বা সময় এক্সপেরিমেন্ট করে দেখবো যে জিনিসটা কি ক্লিক করে কিনা, ওই জিনিসটা কি আপনার কাছে কম মনে? আমার কাছে কিন্তু খুব কম মনে হয়। আমার কাছে মনে হয় ভাই, কারণ হচ্ছে আমরা কমার্শিয়াল চিন্তা করি অনেক বেশি, মানে আমাদের ভিতরে ধৈর্য, স্থিরতা, এই জিনিসগুলো নাই। মেন জিনিস হলো, আপনি যদি বলেন যে বাংলাদেশের প্রথম 20টা তুমি ক্রিয়েটার আমাকে দাও, যে প্রথম 20টা, তবে 20টা যদি ক্রিয়েটার দিই, অ্যাটলিস্ট তো আমার 60টা জনরা আপনাকে দেওয়া উচিত, তাই না? 20টা ক্রিয়েটার 60টা জনরার মধ্যে থাকবে, কেউ কমেডির ভিতরে থাকবে, তো কেউ ইনফোটেনমেন্টের ভিতরে থাকবে, কেউ লাভ অ্যান্ড রোম্যান্সের ভিতরে থাকবে, মানে যেটাই হতে পারে, কেউ ভ্লগের মধ্যে থাকবে। কিন্তু আমি যে আপনাকে 20টা ক্রিয়েটর দিব, এই 20টা ঘুরে ফিরে আপনি দেখবেন মিম বানাই, কমেডি করে, মানে আমি এটা বলছি না, এটাও জনরা ভাইয়া, সমস্যা নাই, কিন্তু কেন এই জনরাটাতে বেশি হবে? বানানো সস্তা ভাইয়া, এটা আসলে বানানো সস্তা। কমেডি বলতে কিন্তু ভাইয়া একটা প্রিয়াদর্শনের চলচ্চিত্র আমি আপনাকে বলছি না, একটা হেরাফেরির মতো কাল্ট মুভি আমি আপনাকে বলছি না, জাস্ট মিম বানাই, এর বেশি কোনো কিছুই বানাই না,
জাস্ট মিম, যে আমি মনে করছি এরকম, আমার বাবা আসলো হলো এরকম, মানে এরকম টাইপের আর কি চিন্তাভাবনা। তো এই স্থিরতাটা যতদিন পর্যন্ত না আসবে, এক্সপেরিমেন্টটা যতদিন পর্যন্ত না করবে, যেটা আপনি বলছেন এক্সপেরিমেন্টটা বলতে কি, যে আমি নিজের ছাপ ছাড়বো, আমি নিজের পরিচয় ছাড়বো, আমি যেটা শুরু করব সে জায়গাটার বাদশা হব। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনি পডকাস্টেও দেখতে পারেন, হতে পারে আপনি হচ্ছে ধরেন আমি 1.5 মিনিটে একটা কন্টেন্ট বানাই, বা 1.5 মিনিট তো একটা মিমও বানাই একটা পোলা, এরকমও তো হইতে পারে। খারাপ কিছু আমি বলছি না ভাইয়া, কিন্তু একজনের যখন হলো, মানুষ মনে করে কি যে বুম হলো। আমি যেরকম একটা উদাহরণ দিই, আমি কয়েকটা দিই তাহলে ইজি হবে। ধরেন নিয়নকে আপনি চিনেন, ছেলেটাকে আমার খুব পছন্দ, শিয়াব হাসান নিয়ন, নিয়ন অ্যান্ড অনের। এই ছেলেটার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল একটা ইভেন্টে। তো তখন সে বোধহয় 2.5 লক্ষ মতো তার ফলোয়ার্স হবে যে সময়টাতে তার সাথে আমার দেখা হয়। অনেক আগের কথায় ভাইয়া, করোনার একদম পরপরেরই কথা, কেবল করোনা শেষ হয়েছে তার পরপর। তখন বোধহয় 2.5 লক্ষ ফলোয়ার। ছেলেটা জাস্ট সেলফি ক্যামেরা বের করে শুধুমাত্র রিভিউ দিতে ওস্তাদ ওস্তাদ বলে। যাই হোক, আমি কিন্তু ওই ক্যাটাগরির মানে অডিয়েন্স না। আমি নিয়নকে চিনি, নর্মালি চিনি, আমার কাছে কন্টেন্ট এসেছে, কিন্তু আমি যে তার অডিয়েন্স হয়ে যাব সেটা কিন্তু না। তো কি হলো, যখন বিশ্বকাপ আসলো, নিয়ন একটা 10 মিনিটস স্কুলে ছিল, সে চাকরিটা ছাড়লো, ছেড়ে সে জানালো যে সে চাকরি ছাড়লো, সে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে দিতে চায়। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু আমি এরকম 20টা আপনাকে দিতে পারবো না। এটা হলো ব্যর্থতা, যে চাকরিটা ছাড়লো সে ফুল টাইম করবে। আমি যে সময় দেখেছি তখন আমার মনে হয়েছে কেন ছেলেটা এই কাজ করলো, কারণ এই জায়গাটা তো ভাইয়া মানে সাস্টেইন করার মতো জায়গা না। মানে আমরা চালাই এই জায়গা, তারপরে আমরা বলছি সাস্টেন করার মতো জায়গা নাও হতে পারে, কারণ আমি তো ভাই নির্ভরশীল কোনো কিছুর উপরে। প্রথমত হলাম আমরা আর্টিস্টই না। আর্টিস্ট হইলে ধরেন আমি গলা বেচি, আমি হচ্ছে আপনাকে কোনো অ্যাডভার্টাইজে ডাব করতে পারবো, দেখতে শুনতে ঠিক আছে, আপনি আমাকে একটু মডেল টডেল বানাই দিতে পারেন। অর্থাৎ আমি যদি আর্টিস্ট হই, আপনি হচ্ছে আমাকে বিক্রি করতে পারবেন। কিন্তু আমি যদি আর্টিস্ট না হই, আমি যদি শুধুমাত্র এই অডিয়েন্স দেখছে বলে জিনিস বানাই, তাহলে তো ভাই এটা সাস্টেনেবল জায়গা না। ও যে সময়টাতে সিদ্ধান্ত নিল, আমার মনে হচ্ছে ও বোকা। কেন সে বোকামিটা করতে গেছে? যে সময় ভাই বিশ্বকাপ আসলো, ওনা একটার পর একটা ভালো জিনিস বানানো শুরু করলো, এমন জিনিস বানানো শুরু করলো যে আমার জনরাই এটা না ভাই। আমি লাস্ট কবে স্পোর্টস দেখেছি আমার মনে নাই, আমি আসলে কবে দেখেছি। আমি শুধু ফেসবুকে কালকে দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিম হেরেছে, তাও আর আমেরিকার মতো একটা দলের সাথে যে ক্রিকেট খেলেই না ঠিক মতো। ধরেন আমি এইটুকুটাই আসলে দর্শক। কিন্তু ও যখন ভালো শিল্প বানানো শুরু করলো, আমার না এবার মনে হলো যে না, ছেলেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ এরকম পাগল দিয়েই তো ভাইয়া চলবে জায়গা। একটা সময় কি হয়েছে, সে আমার জাস্ট একটা কলিগ ছিল। প্রথমে একটা ছোট ভাই ছিল, পরে যখন চিনলাম তখন কলিগ হলো। এখন কিন্তু আমি ফ্যান, এখন আমি আর কলিগ টলিগ না, আমি জাস্ট ফ্যান। যে আমি পছন্দ করি তার টিমের কাজ, পছন্দ করি, প্রচণ্ড ডেডিকেটেড একটা টিম গেল। আমি তার রিস্ক নেওয়াটা খুব পছন্দ করি। সে জানে যে কত ম্যাসিভ আকারে আমি দেখাইতে পারবো, কীভাবে দেখাইতে পারবো, অডিয়েন্স আসলে কী দেখতে চাই। কারণ সে তো এটা বুঝছে যে এত তো স্পোর্টস লাভার হবে না, আমার তো জেনারেল মানুষকে স্পোর্টস লাভার বানাইতে হবে, তবে সে আমার হবে। এটার উদাহরণ আমি একটা। এখন ধরেন রকমারির সোহাগ ভাই সুন্দর কথা বলে, সোহাগ ভাই ভালো বুঝাইতে পারে, সোহাগ ভাই এক সময় নাস্তিক ছিল, এখন আস্তিক, সবই ঠিক আছে। কিন্তু ওনার পয়েন্ট অফ এক্সিলেন্সটা খুবই ক্লিয়ার, যে উনি একজন উদ্যোক্তা হিসেবে এবং একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ওইটাই ওনার পয়েন্ট অফ এক্সিলেন্স, যেইটাকে উনি বিভিন্ন গল্প আকারে বিভিন্নভাবে উনি যেটাকে নিয়ে আসে। আর যে কিবরিয়া ভাইয়ের ক্ষেত্রে এটা খুবই ক্লিয়ার যে ওনার যে গল্প বলার যে ক্ষমতা, এই ক্ষমতাটা অন্য মানুষের নাই। এই জিনিসটাই হচ্ছে ওনার পয়েন্ট অফ এক্সিলেন্স। এরকম করে যে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, তারা অনেক সময় এই পয়েন্টটাতে চিন্তা করে না যে আমার আসলে এক্স্যাক্টলি পয়েন্ট অফ এক্সিলেন্সটা কী, যেইটাকে সে 30 বছর টেনে নিয়ে যাবে, বা 30 বছর সে ধরে রাখতে পারবে, বা 20 বছর সে ধরে রাখতে পারবে। সে মনে করে আমি ওইখান থেকে একটু এইটা নিলাম, সেইখান থেকে একটু এইটা নিলাম, ওরটা একটু কপি করলাম, কপি করে আমার 2-4টা ভিডিও ভালো গেল, ব্যাস হয়ে গেল। কিন্তু সেটা কিন্তু ধরে রাখা সম্ভব না, কারণ আরও 100 জন চাচ্ছে যে এই একই পয়েন্টে আসতে। সো পয়েন্ট অফ এক্সিলেন্সটাকে মানুষজন খুব একটা যথেষ্ট চিন্তা করে না। এখন ভাই আমি যখন পেজটাকে বানাতে যাচ্ছি, আমি তো কোনো প্রফেশনাল কেউ না, আমি তখন কি দেখে পেজটা বানাবো? মানে পেজের যে একটা ইন্টারফেস হবে, দেখতে কেমন হবে, কি হবে, তখন আমি কী করি, যেহেতু আমার নাম RJ জিবরান, তাই আমি গেলাম হচ্ছে RJ মিরের পেজে, অর্থাৎ মির্চি মির, যেটা মীর আফসার আলী কলকাতার।
তো আমি ওনার পেজে গেলাম, ওনার পেজে গিয়ে দেখলাম উনি কীভাবে সাজিয়েছেন জিনিসগুলোকে, যেটা কি পেজ বা কিভাবে কি ইমপ্রেশনস কি বা কিভাবে। তখন এটা কিন্তু ভাই ইন্সপিরেশন, এটা কিন্তু কপি না। আমি কিন্তু মীরের মতো কন্টেন্ট বানাইতেই পারি নাই আজ পর্যন্ত, আমি আদৌ বানাতে পারবো কি নাও আমি জানি না, বা আমার অডিয়েন্সও বোধহয় ভাই ওইটা না। আমার অডিয়েন্স খুব শেয়ার করা অডিয়েন্স। যে সময়টাতে আমি দেখি যে 3টা কন্টেন্ট চলা শুরু করে খুব ভালোভাবে, মানুষ জানে যে না সে তো তারকা, এরকম টাইপের ব্যাপার যখন শুরু হলো, তখন আমি মনে করলাম আসলে ঘটনাটা ঘটলো কোথায় থেকে। এটা অ্যাকচুয়ালি ভাই ঘটেছে শেয়ার থেকে, এটা ভিউ থেকে ঘটে নাই। অর্থাৎ যে যত শেয়ার করবে তার অডিয়েন্স, আপনি যেটা কমিউনিটির কথা বলছিলেন সেখান থেকে আমার মনে হয়েছে যে যে শেয়ার করবে সেটা আমার। এখন আপনি যদি আমার একটা কন্টেন্ট শেয়ার করেন ভাইয়া, অর্থাৎ আপনি কিন্তু আমাকে মনে রাখবেন। আপনি যদি আমার ভিডিওটা একবার দেখেন, যেহেতু লংজিভিটি কম এই জায়গাটাতে, লংজিভিটি খুবই কম, যেহেতু আপনি আমাকে একবার দেখলেন, স্ক্রল করে গেলেন, আপনি আমাকে 5 সেকেন্ড 10 সেকেন্ড মনে রাখলেন এই ছেলেটাকে আমি দেখেছি, কিন্তু আপনি দেখলেন, দেখে আপনি কনভিন্সড হলেন এবং আপনি এবার যাবেন শেয়ারে কন্টেন্টটাতে। আপনি যখন কন্টেন্টটা শেয়ারে গেছেন, তার মানে এবার আপনি কিন্তু আমাকে 3 ঘন্টা অ্যাটলিস্ট মনে রাখবেন। আমি যদি আপনাকে দিয়ে এরকম কয়েকটা শেয়ার করাইতে পারি, এই 3 ঘন্টা করতে করতে আপনি তখন চিনবেন যে না, ছেলেটা ভালো বলে, ছেলেটা ভালো শিল্প তৈরি করে এবং ছেলেটা বিশ্বস্ত ছেলে। অর্থাৎ এবার আপনি আমার অডিয়েন্স হলেন। কারা আপনার কন্টেন্ট, আপনার বই, আপনার যে কোনো কিছু, এটা আপনার এই জন্যে সে শুনবে, কারণ সে ধরেই নেয় যে বিকজ এটা আপনার, এটা কোয়ালিটি ভালো। এটাই হচ্ছে আপনার কোর অডিয়েন্স আমার কাছে, আমার মতে। এবং যেটা কয়েকটা ক্ষেত্রে এটা সত্যি, এবং তার সাথে আপনি যখন ইন্টারাকশন করবেন তখন আপনি বুঝবেন যে তার নিডটা আরও কী কী আছে, যেটা আপনাকে নেক্সট কন্টেন্টগুলোতে হেল্প করবে। নট দ্যাট হি ইজ অলওয়েজ রাইট, অডিয়েন্স ইজ নেভার অলওয়েজ রাইট, বাট অডিয়েন্সের ফিডব্যাক আপনাকে হেল্প করবে তৈরি করতে, যে কন্টেন্টের ডিরেকশনটা কোন দিকে গেলে এটা আসলে ওর নিডটা কি আর ওর ওয়ান্টটা কি, ও কি দরকার, ও কি চায়। অনেক সময় অডিয়েন্স নিজেও জানে না যে ওর আসলে কি দরকার এবং সে কী চায়, এটা অনেক সময় সে নিজেও বুঝে না। নিড আর ওয়ান্টার পার্থক্য সে বুঝে না। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছে বা শিল্পী হইতে চায়, বা আমরা যেই ওয়ার্ডই ইউজ করি না কেন, পারফর্ম করতে চায়, কিন্তু তারা এই বিষয়গুলোকে যদি মাথায় রাখে তো তাদের না ভাইয়া, এটা রাখেই না ভাইয়া। মানে আমি তো আপনাকে বললাম, আর এই জিনিসটা কী হয় ভাইয়া, আমরা ধরেন কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাতে আছি, আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে, আমাদের দেশের প্রতিও কিছু দায়িত্ব আছে, জনগণের প্রতিও কিছু দায়িত্ব আছে। যেহেতু আমার কাছে ফলোয়ার্স আছে, আমাকে যেহেতু মানুষ ফলো করে, আমাকে যেহেতু মানুষ আইডল হিসেবে ধরে, আমাকে তাকে কিছু দিতে হবে, মানে আইডল হওয়ার মতো কিছু দিতে হবে। আমি যদি টাকা পয়সা দিতে যাই তাহলে কিন্তু ভাইয়া হলো না। মানে আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে টাকা পয়সা দিতে যাই। আমি যদি শো করতে চাই, মানে যেটাকে শো অফ বলে বা যাই হোক না কেন, বা এইটা না। ধরেন আমি আজকে খুব দামি একটা গাড়ি কিনেছি, আমি শেয়ার করতে পারি যে আমি একটা দামি গাড়ি কিনেছি, আমার অডিয়েন্সরা এটাতে খুশি হবে, আমার জন্য দোয়া করবে, কিন্তু আমাকে জানাতে হবে যে কিভাবে পেরেছি। তোমার যদি চাহিদা থেকে থাকে তাহলে তুমিও পারবা। আমি যদি ভাইয়া এমন কিছু দেখাই যে আমি কিনেছি কিন্তু আমি আপনাকে জানালামই না আমি কিভাবে কিনেছি, আমি কিভাবে পেরেছি, তাহলে ভাইয়া আমাকে আপনার আইডল ধরে তো লাভ নাই, আমি তো কিছু লুকাচ্ছি আপনার কাছে। তো আমরা যে এখন কন্টেন্টগুলোকে ক্রিয়েট করি, আমরা এখানে আর্টটাকে শো করি না ভাইয়া, আসলে করি না। ধরেন আমি যে কন্টেন্ট বানাই, এই কন্টেন্টের ভিতরেও কিন্তু ভাইয়া গাড়ি, বাড়ি, টাকা, ব্যবসা, এগুলা কিচ্ছু নয়। এটা জাস্ট একটা শিল্প ভাই, একটা আর্ট। যে ছেলেটা 1.5 মিনিট বলবে, কি বলবে আমি এটা শুনবো, রিলেট হয় কি হয় না, গাইল দিব নাকি বলবো লাভ ইউ ভাই। ভাই সিম্পল, এটা সিম্পল জিনিস, এটা এমন কোনো জটিল জিনিস না। অডি গাড়িটা এমন একটা গাড়ি যেটাকে বাঙালি কল্পনা করে যেটা সে কোনোদিন কিনতে পারবে না, এবং যে কিনতে পারে সৎ উপায়ে কিনতে পারে না। এই সেন্টিমেন্টটা বাঙালির মাথায় খুব গাঢ়ভাবে আসে। এটা তার একটা ফিলিং, এটা তার একটা সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টটাকে সে কখনো মানে প্রমাণ করতে পারবে না, কিন্তু এটা সে বিশ্বাস করে। এটা তার ছোটোবেলার মানে মিডল ক্লাস, যেটাকে বলে হচ্ছে কি যে মিডল ক্লাস এথিক্সের একটা পার্ট। হ্যাঁ, মধ্যবিত্তের নৈতিকতার একটা মানে তার একটা কল্পনা যে অডি গাড়ি কখনো আমি কিনতে পারবো না, এবং অডি গাড়ি যে কিনে সে সৎ হইতে পারে না। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে মানুষজন সবাই বলছে যে আমরা এত কষ্ট করে ডাক্তারি পড়লাম, এত কষ্ট করে বিভিন্ন জিনিস পড়লাম, আমার তো নাই, ওর কেন আছে।
এটার একটা মানে কাউন্টার কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কি যে মানে তুমি কি আসলে একটা অডি গাড়ির জন্য পড়ছো তাহলে? মানে মানে আমি তো এমন ডাক্তারের কাছে যেতে চাই না যে আসলে ডাক্তারি পড়ছে অডি গাড়ির জন্য। মানে তাহলে তোমার কাছে এই অডি গাড়িটার দাম এত বেশি কেন? এই গাড়িটা তো দিনের শেষে তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতেই নেবে, যেটা তোমার একটা পাবলিক বাসও নেয়, একটা রিক্সাও নেয়, অনেক কিছুই নেয়। একটা হচ্ছে কি যে আমি ফার্স্ট ক্লাস টিকিট কিনতে পারি না প্লেনের, আর একটা হচ্ছে কি যে আমি ফার্স্ট ক্লাস টিকিট কেনাটাকে একটা এমন একটা সফলতা দেখি যেটাতে আমি যে কোনো মূল্যে যাইতে চাই। আমি জিবরানকে বেলুনটা ফুটা করব, এটা সবাইকে দেখাইলে আমি একটা নতুন জিবরান হইতে পারবো, যে তখন নতুন নতুন কিছু জিনিস আমি মানে অর্থাৎ আমি সমালোচক এই আশায় যে আমি একদিন ইনফ্লুয়েন্সার হব। খুশি মনে যদি দেখতাম ওই জায়গাটা ওখানে স্টপ হয়ে যাবে, আমি নতুন আলোচনাতে আবার আসব। আমি ওইটার সাথে কেন রিলেট করতে যাব, মানে ওইটার কিন্তু না ভাইয়া। কিন্তু আমরা তো ভাইয়া সব কিছু দারিদ্রতা দিয়ে চিন্তা করি, এটা আসলেই করি। আর একটা ওই যে আমরা ছোটোবেলাতে পড়েছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, মানে ভাইয়া এটা কিন্তু হইল কি কোনো মানে আসলে এটা লেখককে এই ব্যাপারে আমার আইডিয়া নাই, কিন্তু যিনি লিখেছেন উনি এই জিনিসটা অনুভব করেছেন যে পড়ালেখা করলে গাড়ি ঘোড়ায় চড়তে পারবো। ভাইয়া হওয়ার তো কথা পড়ালেখা করে যে মানুষের সেবা করে সে, অর্থাৎ যে যিনি লিখেছেন সেও দারিদ্রতা দিয়েই ভাইয়া কবিতাটা লিখেছেন যে পড়ালেখা করলে গাড়িতে চড়তে পারবো, পড়ালেখা না করলে আমি গাড়ি ঘোড়াতে চড়তে পারবো না। সফল হওয়ার জন্য তো আপনাকে পড়াশোনা করতে হবে এটা না, মানে এটা কিন্তু না যে ধরেন কেউ ইন্টারমিডিয়েট পাশ করেছে বেসিক টুকুটা, এইচএসসি পাশ করেছে বা এসএসসি পাশ করেছে, সে একটা বিজনেসে নেমে পড়লো, হলো তো যে ছেলেটা অনার্স পড়ছে, যে এসএসসি পাশ করেই একটা ব্যবসা করা শুরু করে দিল, সে অনার্স যে ছেলেটা পাশ করে বের হলো তার দিয়ে কিন্তু তার প্রতিষ্ঠান ভাবে দাঁড়িয়ে গেছে। যদি সেটা মুদিখানার দোকানও হয় সেটা কিন্তু আরও বড় হয়েছে আকারে, ভালো ট্রানজ্যাকশন হয় সেখানে, ভালো প্রফিট থাকে সেখানে, সব কিছু। যে ছেলেটা সবেমাত্র অনার্স পাশ করলো সে এখন মাস্টার্স করবে না একটা চাকরি করবে, না যে মেয়েটার সাথে তার প্রেম ছিল যদি ব্যাচমেট হয় সে মেয়েটাকে বিয়ে করবে, সে কিন্তু ভাই এমনি পিছাই গেছে। তো ভাই এটাকে যদি টাকা দিয়ে মূল্যায়ন করা হয় তাহলে তো ভাই লস। আরেকটা জিনিস হচ্ছে যে তামিম ইকবাল অথবা আয়ুব বাচ্চুকে কেউ কিন্তু টাকা মানে পড়াশোনা দিয়ে বিচার করে না। না ভাইয়া, কেউ কিন্তু তামিম ইকবাল একটা দামি গাড়ি, তামিম ইকবাল একটা দামি গাড়ি কিনলে কিন্তু কেউ বলে না যে এই কি অবস্থা। কেন? কারণ তামিম ইকবাল অথবা আয়ুব বাচ্চুর যে শিল্প বা যে স্কিল বা পয়েন্ট অফ এক্সেলেন্স, এটাকে মানুষ এগ্রি করে, স্বীকৃতি দেয়। একটা ফ্রিল্যান্সার অথবা একটা কন্টেন্ট ক্রিয়েটারের যেই কাজটা বা যে পয়েন্ট অফ এক্সেলেন্স, এটাকে সে স্বীকৃতি দিতে রাজি না, এখনো রাজি না। সামনে কি হবে আমি জানি না, বাট এখনো রাজি না। এটাকে সে মনে করে যে এটা আসলে ভণ্ডামি, স্ক্যাম। হ্যাঁ স্ক্যাম, এটা একটা ভণ্ডামি। তো আমি চাইলেই ভণ্ডামিটা করতে পারতাম, কিন্তু আমি নৈতিক বলে করলাম না। হ্যাঁ কিন্তু আমি ওকে নিয়ে 100টা ভিডিওর 100টা পোস্ট করতেছি এই আশায় যে যদি আমি আসলে যাই। হ্যাঁ ভাই এটা এবং ভাইয়া আমি জানি না আপনাকে বলে কিনা, যেহেতু কি বলে আপনি সিনিয়র, আপনার উঠা বসাগুলো অনেক সিনিয়র মানুষের সাথে, কিন্তু আমি এরকম প্রায়ই পাই ভাইয়া যে কিভাবে করব, আমি চিন্তা করছি শুরু করব বা কিভাবে করব। আমি কিন্তু কোনোদিন ভাইয়া কাউকে ডিমোটিভেট করি নাই যে কিভাবে করবেন, কেন করবেন। কারণ ভাইয়া মেন জিনিস হলো আমি জানি আমি যে জিনিস তৈরি করতে পারি বাপ জন্মেও আমার মতো কেউ তৈরি করতে পারবে না, মানে পারবে না ভাইয়া। আমি এই জায়গাতে আমি আর তৈরি করি না, সেই আমারে বলে যে তুই কর, আমারে মানে তৈরিটা কর। তো ভাই এটা সাধনা করতে করতেই জিনিসটা আমার ভিতরে এসেছে, বা আমি জানি কি চলবে না চলবে। যখন কোনো ফেসবুকের কোনো সাম্প্রতিক ঘটনা বা ট্রেন্ডি ঘটনা তোমার জ্বলে, আগে প্রশ্ন করো কেন জ্বলে। আগেই জ্বললো না, আগে চিন্তা করো যে জ্বলতেছে কেন, এটাতে তোমার সম্পর্কে কি বলে। কারণ অনেক মানুষের ইনসিকিউরিটি এত বেশি যে সে হার্ভার্ড থেকে পিএইচডি করার পরেও তার ইনসিকিউরিটি যায় না, আর পাশে মানুষ গাড়ি কিনলে সে কাছে মনে তার কাছে মনে তার পিএইচডি করা ব্যর্থ। এটা তোমার ইনসিকিউরিটি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা তোমার ইনসিকিউরিটির জন্য তোমার জ্বলে। আরেকজনের মানে আরেকজনকে দেখলে যখন তোমার মনে হয় যে তোমার ইনসিকিউরিটি, সবাই বলে আমেরিকাতে তো মানে মানে সায়েন্স আর টেকনোলজির উপরেই আমেরিকা দাঁড়ায় আছে, ওইখানে তো আর মানুষ এসব ভাড়ামি দেখে না। ওয়েল আমেরিকাতে এই মুহূর্তে যে কোনো সায়েন্টিস্ট থেকে টেলর সুইফট বেশি পপুলার, এবং ইউটিউব সার্চ করে দেখলে মিস্টার বিস্ট যে কোনো সায়েন্টিস্টের থেকে পপুলার। সো মানুষ পৃথিবীতে আসলে এরকমই।
পৃথিবীতে সবসময় এন্টারটেইনার আর পারফর্মাররা অনেক পপুলার হয়েছে, এবং এন্টারটেইনার পারফর্মাররা সম্পত্তির দিক থেকে অনেক সময় প্রায় সবসময় সায়েন্টিস্টদের থেকে বেশি ইনকাম করছে। যারা সায়েন্সে ছিল তারা আসলে এটা চিন্তা করে না যে আমি সায়েন্সে থাকলে আমি আসলে একটা পারফর্মারের থেকে, আমি শাহরুখ খানের থেকে বেশি প্রপার্টি আমার থাকবে। সো এটা আমাদের বাঙালিদের প্রবলেম, যে আমরা মনে করি একটা পারফেক্ট দেশ হলো ওই দেশ যেই দেশের সায়েন্টিস্টরা পারফর্মারদের থেকে বেশি আয় করে। মানে গ্ল্যাডিয়েটরদের কালে গ্ল্যাডিয়েটররা ওই সময়ের সায়েন্টিস্টের থেকে বেশি আয় করতো। সো ওরা ছিল ওই সময়ের পারফর্মার। আমি যেটা বলছি যে পারফর্মার এবং এন্টারটেইনার যারা, তারা প্রায় সব সময় মানে মানে অনেক বেশি আয় করতো। মানে এটার মানে রেয়ার ওকেশনটাই মানুষের কম, কিন্তু বাঙালির ওই যে অ্যাগেইন মিডল ক্লাস এথিক্সে সে আটকায় থাকে এবং সে মনে করে যে আদর্শ দেশ হলো ওইটা যেখানে সায়েন্টিস্টরা পারফর্মারদের থেকে বেশি অ্যাটেনশন পাবে। ওয়েল, মানে রাইট ব্রাদাররা পায় নাই, সক্রেটিস ওই সময় সবচেয়ে পপুলার লোক ছিল না তার সময়। সো এগুলা বলে লাভ নাই। তো ইটস মোর অ্যাবাউট যে বোঝা যে আসলে আপনি যদি আসলেই এত সায়েন্সকে ভালোবাসেন দেন আপনি সায়েন্সে বেশি ফোকাস করেন এবং এটাতে আনন্দ পান আপনি, রাদার দেন থিঙ্কিং যে ও আমার তো গাড়ি নাই, ও আমার তো বাড়ি নাই, ও আমার কেন 5 মিলিয়ন ফলোয়ার নাই। ওয়েল, আপনি কি আসলে 5 মিলিয়ন ফলোয়ারের জন্য আপনি হার্ভার্ডে পিএইচডি করতে গেছেন? মানে ওইটাই কি আসলে ওইটার আউটকাম হওয়ার কথা ছিল? দেন আপনি এইভাবে কেন চিন্তা করতেছেন? বিকজ আপনি ইনসিকিউর। আপনার কাছে মনে হচ্ছে যে আমার তো সব পৃথিবীর সব কিছু আমাকে পাইতে হবে। ধরেন একটা মানুষ প্রচুর পরিশ্রম করেছে করে টোরে নিয়ে নিজের একটা অবস্থান তৈরি করেছে, শিক্ষার প্রয়োজন পড়ছে না, এখানে শিক্ষা অফ রাখেন। সে অনেক পরিশ্রম করেছে, টাকা পয়সা করেছে, সব করেছে, দেশে ভোট করতে যাবে, মানে সে ইলেকশন করতে যাবে। আপনি এটা প্রায় দেখতে পাবেন বা দেখেন যে সাধারণত ধনী লোক ইলেকশন করতে যায়। ইলেকশনের জন্য ভাই অনেক টাকার প্রয়োজন পড়ে। এটার জন্যই কি ধনী লোক ইলেকশন করতে যায়? না, ধনী তো সে হইছে, সে সম্মানটা করতে পারে নাই, সেটার জন্য সে ইলেকশন করতে যায়। মানে সে যখন এবার এমপি হয়ে যাবে, সে যখন মেয়র হয়ে যাবে, সে যখন একটা মানে পজিশন হোল্ড করবে, মানুষ তাকে দেখে সালাম দেবে, সে সরকারিভাবে সিকিউরিটি পাবে, সবসময় সারসার করবে, সে এইটার জন্য ভ্যা ইলেকশন করতে যায়। হ্যাঁ, এখানে আমি অন্য কাউকে ওরকমভাবে দেখিনি যে আমি দেশই গঠন করব বলে আমি যাইতেছি। বা তাছাড়া তো ভাইয়া দেশ গঠন করতে হলে তো আমাকে ধনী হইতে হবে, আমাকে দরিদ্র হইতে হবে, এরকম তো কোনো ভাইয়া প্যারামিটার থাকার কথা না। দেশ সেবা যে যার জায়গা থেকে করবে। আমি ভাইয়া ধরেন বাইরে যখন হাঁটি, আমি যখন রাস্তা পার হচ্ছি জেব্রা ক্রসিং দিয়ে, তখন আমি এমনি পার হয়ে না, যে মানুষটা আমার জন্য দাঁড়াইছে আমি একটা থ্যাংক ইউ বলে যাই। এটা আমি ভাই আমার দেশ থেকে শিখি নাই, এটা আমি একবার থাইল্যান্ড গেছি, সেখান থেকে শিখছি যে কোনো ক্ষেত্রে তারা এরকম করে নিচু হয়ে একটা খোপমান খা এটা বলে। এবং এই জিনিসটা আমাকে প্রচুর পরিমাণে এনকারেজ করেছে যে একটা থ্যাংক ইউ বলাতে আমি ছোট হয়ে যাব না, সেই মানুষটা না দিনটা ভালো যাবে, সেই মানুষটা জানবে পরের সামনের সিগন্যালে যে আমার মতো কারোর জন্য দাঁড়াবে, যে সেও বোধহয় তাকে থ্যাংক ইউ বলবে কি বলবে না ভাই সেটা তো আমি জানি না, কিন্তু সেই মানুষটা সামনের সিগন্যালে আরেকজন যখন একটু হাত দেখাবে সে তখন দাঁড়াবে। তবে এই ম্যানারিজমগুলো আমাদের মধ্যে নাই। কালকে মেট্রো রেলে ভাই দারুণ ক্যাচাল, লাইন কেন ধরেননি, এই কেন ওই কেন। কোনো মেট্রোতে ভাই লাইন ধরে আমি মেট্রোর ভিতরে ঢুকতে দেখিনি, মানে রেলের ভিতরে আমি ঢুকতে দেখিনি, কিন্তু এই নিয়ে ক্যাচাল। ওই লোক বলছে ভাই এখানে তো লাইন হয় না। ওই লোকটা কিন্তু খুব মানে স্থিরভাবে, খুব হালকাভাবে বলছে। যে মানুষটা তার সাথে ক্যাচাল করছে, ওনার সাথে ওনার ওয়াইফ আছে, 4টা ছেলে মেয়ে আছে, আরও 3জন মহিলা আছে, আত্মীয় স্বজন মিলায়। তো ভাই এটা কিন্তু এই পুরুষ মানুষটার এবার সাধারণ একটা বিহেভ হওয়ার কথা, যেহেতু পরিবার পরিজন আছে, যেহেতু এখানে ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন পড়ছে না, আমি করব না। কিন্তু না ভাইয়া, সে ক্যাচাল করলো, তার সাথে তার ওয়াইফ ওই লোকটার সাথে ক্যাচাল করলো। ওখানে যে আশেপাশের মানুষজন ছিল, সে আশেপাশের মানুষজন ওই সিঙ্গেল মানুষটার আবার সাইটে গেল, মানে ওনার দিকে গেল, দিয়ে এদের সাথে আবার ক্যাচাল করলো। মহিলাকে বলছে যে মহিলা মানুষ কেন কথা বলছেন, মহিলার শব্দটা ওনার কাছে আসলে স্ল্যাং লেগেছে। তারা বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার আশেপাশে থাকে, তারা শিক্ষকও হইতে পারে, আমি জানি না। কিন্তু ভাই মহিলাকে মহিলা বললে সমস্যাটা কোথায়? মহিলাকে কি মেয়ে বলতে হবে, মহিলাকে নারী বলতে হবে? এটা তো মহিলা তো শব্দ, এটাতে সমস্যাটা কোথায়? তো দেখেন ঝগড়ার পিছনে যে পরিমাণ আমরা বাঙালিরা সময় খরচ করি, খাবারের পিছনে সময় খরচ করি, এটা যদি একটু মেধা বিকাশের জায়গাতে খরচ করতাম, একটু মনের বিকাশের জায়গাতে খরচ করতাম, তাহলে ভাইয়া দেশ, সমাজ, পৃথিবী সুন্দর হইতো। যে ভাষার জন্য আমরা যুদ্ধ করলাম,
যুদ্ধ করে ভাষা অর্জন করলাম, ইন্ডিয়া সিনেমা দেখায় ভাষা শিখাই দিছে, গান শুনায় ভাষা শিখাই দিছে। তাহলে আপনি যে বাঙালি 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 বলছেন, বাঙালির আচরণ, ব্যবহার, নম্রতা, সংস্কৃতির জায়গায় ভাই এটা নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু এই জিনিসটা তো ভাইয়া বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এরকম হওয়ার দরকার আছে, স্থিরতার দরকার আছে, স্থবিরতার দরকার আছে। থ্যাংক ইউ ভাই, অনেকগুলা মানে গুরুত্বপূর্ণ ইনসাইট শেয়ার করলেন। আমার কাছে মনে হয় যে যারা জেনুইন মানে কি বলবো চেষ্টা করবে তারা অবশ্যই উৎকর্ষে পৌঁছাবে। বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের আলোচনা বা ডিসকাশন অনেক দরকার। আপনার কাছ থেকে আমি অনেকগুলা ইন্টারেস্টিং ইনসাইট নিলাম। তো থ্যাংক ইউ আগেইন আপনার সময়ের জন্য। ওয়েলকাম।